আনন্দবাজার ভীষণ টার্গেট হয়ে গেছিল এখানে। কারণ হচ্ছে আনন্দবাজারই এখানে সবসময় সরকারের সমালোচনা করে লিখেছেন। পেন সবসময় মাইটার দ্যান শোড। আমাদের কেন্দ্রের যে সরকার আছেন বা আমাদের রাজ্যের যে সরকার আছেন, তারা প্রাথমিকভাবেই চেষ্টা করছেন, হ্যাঁ, যে সংবাদপত্রে কণ্ঠরোধ করার। এখন মালিক পক্ষরাও খুব হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে শাসক গোষ্ঠী সরাসরি মালিক পক্ষকে প্রভাবিত করে ফেলছে। অঘোষিত এমার্জেন্সি চলছে এই মুহূর্তে। অঘোষিত জরুরি অবস্থাটা নিয়ে একটুখানি বলবে? অঘোষিত জরুরি অবস্থাটা বললেই আমাদের ৭৫ সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা মনে হবে তো। মানে উনি বাংলা সংবাদপত্রকে যেভাবে নিয়ে গেছেন এগিয়ে, একেবারে মানে আধুনিক করে দিয়েছেন সমস্ত জিনিসটাকে। সত্যকে লুকোনো হচ্ছে বা কম্প্রোমাইজ করা হচ্ছে কোনো কিছুর সঙ্গে। এই ব্যাপারগুলো তো উনি কখনো মেনে নেননি। কোনো স্বাধীন পত্রিকা কখনো কোনো পার্টির কাগজ হতে পারে না। একদমই তাই, তাদের কলমে আগুন ঝরতো সবসময়। তোমার ছোটবেলায় বাংলা সংবাদপত্রের মধ্যে আনন্দবাজার ছিল ভীষণ জনপ্রিয় এবং গৌরকিশোর ঘোষ ছিলেন তার একজন স্তম্ভ। কিন্তু তিনি সেই আনন্দবাজার ছেড়ে একটা সময় আজকালে জয়েন করেছিলেন, কেন? নমস্কার, নতুন পাতা সাথে নন্দিনীর আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি নন্দিনী, এই পডকাস্ট চ্যানেলের হোস্ট। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন সাংবাদিক শাহানা নাগ চৌধুরী। তিনি একাধারে যেমন সাংবাদিক ছিলেন তেমনি সাহিত্যিকও ছিলেন। তার সময়কার গল্প এবং তার বাবা প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক গৌরকিশোর ঘোষের অজানা গল্প আমরা আজ শুনবো আমাদের এই পডকাস্টে। ওয়েলকাম শাহানাদি, একটু নতুন পাতা সাথে নন্দিনী। প্রথমেই আমরা তোমার ছোটবেলার গল্প দিয়ে একটু শুরু করি। তুমি বর্তমান পত্রিকার নামকরা সাংবাদিকই শুধু নও, তোমার ছোটবেলাটাই বেড়ে ওঠা সাংবাদিকতার পরিমণ্ডলে। তোমার বাবা গৌরকিশোর ঘোষ একজন প্রখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক। ছোটবেলা থেকে তুমি অনেক সাহিত্যিকদের মাঝে, সাংবাদিকদের মাঝে বড় হয়েছো। তো কেমন ছিল তোমার ছোটবেলাটা, সেইটা আমরা একটুখানি শুনি। অনেক ধন্যবাদ নন্দিনী, আমাকে যে তুমি এটা আমাকে বলার সুযোগ দিচ্ছ। আমাদের ছোটবেলা মানে আমার এখন যে বয়স, সেটা ধরো আমি ৬০-এর দশকের কথা বলছি। তা সেই ৬০-এর দশকে একেবারেই কলকাতা অন্যরকম ছিল। পুরো শহর জুড়েই একটা একটা সুন্দর পরিবেশ, একটা নিস্তব্ধতা। তার ফলে এই একটা মানে সাধারণ লোকেরা খুব বেশি চেঁচামেচি মানে করে কথা বলতো না। এত ব্যস্ত জীবনটাই ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, এর মধ্যে যেটা ছিল, আমাদের বাড়িটা খুব ব্যস্ত ছিল। কিরকম, আমার বাবা ছিলেন একজন প্রচন্ড ব্যস্ত সাংবাদিক। অনেকটা ডাক্তারদের মতো ছিল তাদের জীবন। কোনো মানে একটা পেশায় কোনো সঠিক সময় ছিল না। আমি অনেক সময় দেখেছি, অনেক দিন পর ৩-৪ দিন বাবা নেই, কাজের সূত্রে বাইরে গেছেন। ফিরে এসে মানে সদ্য খেয়েছেন ধরো, তারপরেই একটা ফোন আসলো, বাবা আবার চলে গেলেন অন্য কাজে। এই জিনিসটা ছোটবেলা থেকে আমরা দেখে অভ্যস্ত হয়েছিলাম। তার সঙ্গে আমাদের একটা ছোটবেলায় ধারণা ছিল যে সাংবাদিকতা করতে গেলে, এই পেশায় আসতে গেলে সাংবাদিকদের জীবনে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের রাখা যায় না। এইটা একটা আমার ছোটবেলায় বেশ ভালো লাগতো যে সব পেশাতেই তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আছে। তা আমার বাবা যে সাংবাদিকতা করেছেন, সেই সাংবাদিকতাটা আমি ছোটবেলা থেকে যেটা দেখেছি, সেটা হচ্ছে মানুষকে নিয়েই তাদের মানে মূলত সংবাদ গঠন ছিল। মানে তখন এত মহিলারা তো বাইরে বেরোননি। তার ফলে মহিলারাও যেমন কাগজ পড়তেন, আর পুরুষরা তো পড়তেনই। আর কাগজটা তো তখন কিন্তু সারাদিন ধরে পড়ার ব্যাপার ছিল না। সকলে উন্মুখ হয়ে বসে থাকতো যে কখন কাগজটা সকালবেলায় আসবে। আর এই অনেকটা বাচ্চাদের চকলেট পাওয়ার মতো, মানে কাগজটা আসলে প্রথমেই বাড়ির কর্তারা পড়তেন। এটা একটা ব্যাপার ছিল। আর
তারপরে তাদেরকে অফিসে পাঠানো হয়ে গেলে গিন্নিরা একটুখানি মানে সময় পেলে তারপরে কাগজ নিয়ে বসতেন। তার ফলে কাগজটা মানে কর্তা এবং গিন্নিরা দুটোই আলাদা আলাদা সময়। এখন যেমন মানে খুব দ্রুত সময়ের জন্য আর অনেক একই বাড়িতে একজন পুরুষ মহিলা দুজনেই মানে কর্মজগতের লোক বলে ওই সকালবেলায় বেরোতে হবে। সেজন্য অনেক সময় কাগজটাকে অনেকেই পুরোটা না পড়ে সঙ্গে নিয়ে যাচ্ছে, গিয়ে কর্মক্ষেত্রে পড়ছে এরকমও, বা ট্রেনে বা বাসে যেতে যেতে কাগজ পড়ছে। এইরকম আমরা দেখে অভ্যস্ত হ্যাঁ, হয়েছি। হেডলাইনস গুলো পড়ে নিচ্ছে। হেডলাইনস গুলো যা চোখ বুলিয়ে চলে যাচ্ছে, কাগজটা নিয়ে যাচ্ছে। কারণ ফিরে এসে কাগজ তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পড়লেই তো খবর তাজা থাকে। এখন তো শুধুই খবরের কাগজের মাধ্যমে আমরা খবরটা পাই তা নয়। এখন মিডিয়া অনেক রকমের লাইন হয়ে গেছে। ২৪ ঘন্টা আমাদের টিভি খবর পরিবেশন করছে। সেজন্য খবরটা তবু তার মধ্যেও খবর কিন্তু লোকেরা সচরাচর সকালেই পড়তে হ্যাঁ, ভালোবাসেন। ব্রেকফাস্ট টেবিলে নিউজ হ্যাঁ, পেপার নিয়ে বসতে হ্যাঁ, ভালোবাসি আমরা। এই জীবনটা আমাদের বাড়িতে সকাল থেকেই মানে আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম যে একটা ব্যস্ততম বাড়িতে সকালবেলায় আমার বাবাকে কাগজ পড়তেই হতো, তার কারণ ওটাই হচ্ছে তার পেশা। কোন কাগজ, এবং একটা কাগজ না, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে অনেক কাগজ আসতো। মানে যতগুলো কাগজ মানে আমাদের কলকাতা থেকে বেরোতো সমস্ত কাগজগুলো সকালবেলা আসতো। এবং একটা অদ্ভুত ব্যাপার আমাদের বাড়িতে ঘটেছে, আমি জানি না অন্য বাড়িতে সেটা হয়েছে কিনা। আমার বাবা ওই ভীষণ ব্যস্ত জীবনের মধ্যেও আমাদের অ্যালফাবেট শিখিয়েছে খবরের কাগজের মাধ্যমে, বাংলা ইংরেজি। আমাদের মানে ধরো বাবা আনন্দবাজারে কাজ করতেন, অ মানে কতটা ছোট থেকে আমরা মানে এইভাবে খবরের কাগজের সঙ্গে যুক্ত হয়েছিলাম। ইংরেজিতে ABC এরকম মানে খুঁজতে হতো আমাদের ছোটবেলায়। মানে বাবা আমাদের সেই সময়টুকু দিতেন। কিন্তু এখনকার ইয়াং জেনারেশন তো এমন ভাবে খবরের কাগজ পড়েই না। তারা গুগলে নিউজ দেখে নিচ্ছে, নিউজ ফিড দেখে নিচ্ছে বা টিভি খুলে নিচ্ছে। তুমি যেমন এইমাত্র বললে তোমরা বর্ণ শিখেছো খবরের কাগজ দেখে। এই জিনিসটা বোধহয় হারিয়ে গেছে। আমরা বোধহয় তেমন করে ছোটদেরকে খবরের কাগজের প্রতি আকর্ষিত করতে পারছি না। হয়তো এর জন্য আমরা কোনো অংশে মানে অভিভাবকরা দায়ী, যে আমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও ঠিক আছে হয়ে যাবে, সে বাংলা পেপার পড়ে কি করবে। না, এটার মধ্যে তুমি মানে সত্যতা আছে, কিন্তু সবটাই সত্য তা নয়। একটা ব্যাপার হচ্ছে খবরের কাগজ শুধু বাচ্চারা পড়ছে না বা তাদের আকর্ষণ হচ্ছে না তা নয়। খবরের কাগজ এখন কিন্তু অনেক বড়রাও পড়তে পারে না। আমি যেটা বলতে চাইছিলাম যে একটা মানুষ তার মানে শত ব্যস্ততার জীবন হলেও ওই বর্ণটার সঙ্গে তার ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ রাখার একটা মাধ্যমটা আমার মনে হয়েছিল। আর কোথাও একটা স্নেহ বা একটা কোথাও হাত আমরা ছোটবেলায় পেয়েছি। আর এখন যারা বাবা-মারা ব্যস্ত, সত্যিই ব্যস্ত। মানে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। আমি যখন কর্মক্ষেত্রে এসেছি মানে তার আর এখন যে কর্মক্ষেত্র দেখি দুটোর মধ্যে বিশাল ফারাক। এখন তো শুধু খবরের কাগজই একমাত্র সংবাদ পাওয়ার রাস্তা নয়। এখন আমরা আ টিভি গুগল হয়ে গেছে, গুগল টিভি শুধু না, নিউজ। টিভি হয়ে গেছে। এখন ধরো অনলাইন সংবাদপত্র এসে গেছে। এইগুলোতে ওরা একবার দেখে নেয়। আর আগে যেটা ছিল সংবাদপত্রটাই একমাত্র আমাদের সংবাদ জানার রাস্তাটা ছিল। আর ছিল মানে সরকারি রেডিও এবং টিভি। টিভি তখনও আসেনি আমাদের ছোটবেলায়। রেডিও কিন্তু সবসময় জনপ্রিয় ছিল। সেজন্য সময় দিতে পারত। বাড়িতে কেউ না কেউ সময় দিতে পারত। এখন তো সময় দিতে পারে না বাবা-মা। কারণ এখন অনেক মানে ইয়েতে সংবাদের এই চাকরির ক্ষেত্রে একটা লং আওয়ার চাকরি করতে হয়। অনেক মেয়েরা রাত্রিরে তাদের নাইট ডিউটি দিতে হয়। অতএব একটু ভাবলে আমাদের সমাজটা খুব দ্রুত বদলাচ্ছে। সেখানে সংবাদপত্রের একটা ভূমিকা আছে নিশ্চয়ই, কিন্তু সেটা একটা অন্য রকমের ব্যাপার। ছোটবেলা থেকে তুমি এত কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছো, এত ডিসিপ্লিনড একটা ফ্যামিলিতে বড় হয়েছো। তা তোমার সাংবাদিকতায় আসাটা কিভাবে?
গৌরকিশোর ঘোষকে দেখে, যেখানে তোমার বাবাকে ছোট থেকে তুমি দেখে এসছো এই পেশা নিয়ে তিনি রয়েছেন, সেটা তোমাকে কতটা প্রভাবিত করেছিল? দেখো, একটা কথা বলি, আমরা খুব ডিসিপ্লিন পরিবারে বড় হয়েছি। খুব যে বেশি কনজারভেটিভ ছিল তা না। কনজারভেটিভ কোনোভাবেই ছিল না আমাদের পরিবার। কারণ আমার বাবার দৃষ্টিভঙ্গিটাই ছিল ভীষণ স্বাধীন এবং আধুনিক। আর আমার বাবাকে দিয়ে তো আমি নিশ্চয়ই এসেছি। আমার বাবার জীবনে যে গতি প্রকৃতি ছিল বা যেভাবে বাবা কাজ করেছেন, বাবা যে সংবাদপত্রের প্রতি যে একটা সাংঘাতিক আনুগত্য এবং ভালোবাসা, সেই জিনিসটা আমাকে ছোটবেলা থেকেই টেনেছিল। আমি হয়তো ইচ্ছা করলে অন্য পেশায় যেতে পারতাম। আমার সেইভাবে তৈরিও হয়েছিলাম। কিন্তু ওই তার আগেই আমি এই চাকরিটা পেয়ে গেছিলাম। হ্যাঁ? সেজন্য এই সাংবাদিক লাইনটাতেই আমি বেছে নিলাম। প্রয়াত সাহিত্যিক অমিতাভ চৌধুরী, কবি শঙ্খ ঘোষ এরা তো তোমার প্রতিবেশী ছিলেন। এরা কিভাবে তোমাকে প্রভাবিত করেছিলেন? মানে অমিতাভ চৌধুরী এবং বাবা এবং সন্তোষ কুমার ঘোষ, তারা ৩ জনই একই খবরের কাগজে কাজ করতেন। আচ্ছা। আর তখন আমি জানি না এখনকার ছেলেমেয়েরা কিরকম, মানে পরস্পরের সাথে কতটা গভীর এবং সম্পর্কগুলো কতটা পারিবারিক হয়ে যায়। তা আগে আমাদের বাড়ির তে আমরা দেখেছি সন্তোষ কুমার ঘোষ বা বাবা বা অমিতাভ চৌধুরী, ছোটবেলা থেকে আমরা এদের পরিবারগুলোতে আমরা এত উম সবাই সবার কাছে যেতাম বলে একদম পারিবারিক হয়ে গেছিল। আর অমিতাভ চৌধুরী তো নিজেও একজন খুব বড় সাংবাদিক ছিলেন। তার সাংবাদিকতার ধরনটাই অন্যরকম। তবে এদের মধ্যে সন্তোষ কুমার ঘোষ হচ্ছেন একেবারে একজন কিংবদন্তি পুরুষ সংবাদপত্রের, বাংলা সংবাদপত্রের। আচ্ছা। মানে উনি বাংলা সংবাদপত্রকে যেভাবে নিয়ে গেছেন এগিয়ে, একেবারে মানে আধুনিক করে দিয়েছেন সমস্ত জিনিসটাকে, সেটা একটা আলাদা ব্যাপার। সেটা একটা আলাদা একটা বিষয় হতে পারে। সন্তোষ কুমার ঘোষ ছিলেন সেই সময় আনন্দবাজার পত্রিকার একজন, মানে সবচেয়ে বড় পদে কাজ করেছেন। হ্যাঁ? এবং উম সেই জন্য সমস্ত সাংবাদিক শুধু নয়, উনি তার সঙ্গে ছিলেন সাহিত্যিকও। সেজন্য সাংবাদিক এবং সাহিত্যিকরা তার সাথে যেভাবে মিশেছেন, আমরা অনেক সাংবাদিক বা সাহিত্যিকদের সন্তোষ কুমার ঘোষের বাড়িতেও দেখেছি। আমাদের বাড়িটাও অনেকটা সন্তোষ কুমার ঘোষের বাড়ির মতোই খোলা বাড়ি ছিল। যেকোনো লোকই আসতে পারতেন। তার অনুজ যে সমস্ত সাংবাদিক, তারা এত শ্রদ্ধা করতেন তাকে, তাকে অনেক সময় আমি দেখেছি, মানে কথাই বলে যাচ্ছেন, আড্ডা মারছেন। এবং তখনকার বাঙালির আড্ডা তো তোমরা নিশ্চয়ই জানো কিরকম। এখন তো সেসবগুলো নিয়ে লেখা-টেখা বেরোয়। সেই বাঙালির আড্ডাগুলো আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আর শঙ্খ ঘোষ ছিলেন অনেক বড় বয়সে, আমি শঙ্খবাবুর প্রতিবেশী হয়েছিলাম। আমার বাবাদের সাথে তাদের যে সম্পর্ক, আমার পরিবারের বোনের সাথে, আমার বোনের আ অধ্যাপক ছিলেন উনি। আমি ঠিক ওইভাবে ওনার সাহচর্যটা পাইনি, সান্নিধ্যটাও পাইনি। আর শঙ্খ ঘোষকে সান্নিধ্য না পেলেও তার যে ওরকম জোরালো কলম, ওরকম লেখা, ওরকম কবিতা, একদমই তাই। আমি তো অসম্ভব তার ভক্ত। এবং তার সে একটা অদ্ভুত ব্যক্তিত্ব শঙ্খবাবুর। মানে এমন একটা নীরব মানে থাকতেন, কোনোভাবেই সবাই বসে আছেন, উনি সব শুনতেন। এরকম ধরনের শ্রোতা একদম একেবারে বিপরীত সন্তোষ কুমার ঘোষ বা আমার বাবা। অনর্গল কথা বলে যাচ্ছেন, লোকেরা শুনছে। শঙ্খবাবুর বাড়িতে আমি ২-১ টা আড্ডায় গেছি, যেখানে অন্য লোকেরা কথা বলছেন, উনি ধৈর্য ধরে চুপ করে শুনছেন। এই যে দুটো আলাদা ব্যক্তিত্বরাও যে একসাথে একটা প্ল্যাটফর্মে এসেছিলেন, এটাও একটা ব্যাপার। আর সত্যিই মানে এই কথাগুলো বলছো যখন, আমার চোখের সামনে তাদের মুখগুলো ভাসছে, মানে এদের সাহচর্য পাওয়াটা কিন্তু খুব একটা বিশাল একটা, মানে একটা ভাগ্যে করেই আসা বলা যায়। কবি শঙ্খ ঘোষের এমন কোনো লেখা আছে যেটা তোমাকে এখনো টানে? দেখো, শঙ্খবাবুর অনেক লেখাই আমার খুব, মানে উনি খুব, মানে একেবারে সমসাময়িক বিষয়গুলো নিয়ে লেখার মতোই মনে হয়। যে লেখাগুলো আজ আমি তোমাকে এক্ষুনি, মানে একটা তো মানে
দু একটা লাইন আমার তো এইভাবে আমি তোমায় বলতে পারবো না, তবে কয়েকটা লাইন তো প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে। যেমন ধরো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনের থেকেও এই যে রাস্তা ধরে দাঁড়িয়েছে উন্নয়ন, এইটা যদি কেউ কোনো রাজনীতির লোক ভাবে যে আমাদের ব্যাপারে বলছে, ভাবতে পারে। আবার তুমি যদি মনে করো যে সত্যি মানে কি অবস্থা আমাদের নিজেদের, একটা নিজেদের মানে ইয়েদের মধ্যে মানে বিবেকের যদি মনে হয় সত্যি তো আমরা দেখছি কি অবস্থা হচ্ছে, মানে এই যে একটা মানে একটা মানে এমন একটা কবিতা যেটা সর্বকালের জন্যই সত্যি। হ্যাঁ, এইগুলো কিন্তু শঙ্করবাবুর লেখা। শুধু শঙ্করবাবু কেন, সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। চক্রবর্তী, এই যুগে ওনার যাদের আমি দেখেছি, সেসব কেন লোকেদের ইয়া বা শক্তি চট্টোপাধ্যায় বা সুরেন গঙ্গোপাধ্যায় যে লেখা, তার সঙ্গে এগুলোর অনেকটাই ফারাক হচ্ছেন। ওনারা অনেকটা মানে সামাজিক কিছু দায়িত্ব বা কিছুর ব্যাপারে নিজেদের মনের ইয়েগুলোকে যেভাবে লিখে গেছেন, মানে প্রায় আগুনের ফুলকি। একদমই তাই, একদমই তাই। তাদের কলমে আগুন ঝরতো সবসময়। তোমার ছোটবেলায় বাংলা সংবাদপত্রের মধ্যে আনন্দবাজার ছিল ভীষণ জনপ্রিয় এবং গৌরকিশোর ঘোষ ছিলেন তার একজন স্তম্ভ। কিন্তু তিনি সেই আনন্দবাজার ছেড়ে একটা সময় আজকালে জয়েন করেছিলেন। কেন? আজকালে জয়েন ঠিক করেননি, আজকাল তৈরি করেছিলেন মানে আচ্ছা, একদম। আচ্ছা। তার একটাই কারণ মনে হয়েছিল ওনার, যেহেতু উনি দীর্ঘদিন আনন্দবাজারে কাজ করে আনন্দবাজারে থেকে ওনার মনে হয়েছিল, আর সংবাদপত্রের তো একটা দায়িত্ব থাকে। হুম। সংবাদপত্ররা তো বলে মানে সমাজের আয়না বা বলতে পারো ফোর্থ পিলার। হ্যাঁ, এই জায়গাটা কেন বলে, কারণ মনে করেন অনেকেই যে সংবাদপত্র নিজেই ইটসেলফ একটা সামাজিক দায়িত্ব পালন করে, যেমন অন্যান্য রাজনৈতিক নেতারা বা অন্যান্য কিছু ব্যক্তিরা পালন করেন। তা ওনার মনে হয়েছিল অনেকদিন ধরেই যে অনেক কিছু আনন্দবাজার সেই সময় হয়তো সেগুলো দিতে পারছেন না বা দেবেন না, যেটা দেওয়া উচিত সেই সময় সমাজকে কেন্দ্র করে। কারণ সংবাদপত্র তো সমাজের আয়না, তার মুখ দিয়েই তো, তার চোখ দিয়েই তো দেখবে লোকেরা। একদম। তা সেইগুলো যদি অনেক সময় আয়নার সামনে যদি একটা কালো পর্দা লাগানো থাকে, তার মানে সেখানে কোনো সত্যকে লুকোনো হচ্ছে বা কম্প্রোমাইজ করা হচ্ছে কোনো কিছুর সঙ্গে। এই ব্যাপারগুলো তো উনি কখনো মেনে নেননি। আর বহুদিন ধরেই উনি একটা চেষ্টা করেছিলেন, মানে একটা মানে এই জিনিসগুলোকে যদি কোথাও একটা জায়গায় রাখা হয়, মানে এই ধরনের সংবাদ, যেটা যে সংবাদপত্র একেবারে আধুনিক পৃথিবীরও খবর দেবে বা আধুনিক সমাজে আমাদের কলকাতায় একদম, বা সমাজ কলকাতায় থাকা আরো অনেক, আহ, শুধু কলকাতায় তো শুধু বাঙালি হিন্দু বাঙালি থাকে তা তো নয়। কলকাতায় তো অনেক ধরনের জাতি, অনেক ধরনের পেশার লোকেরাও থাকে। এইসব জিনিসগুলো তখন ওইসব কাগজে বেশি বেরোতো না। তখন আবার সেই রাজনীতিকে ঘিরেই সংবাদ ছিল। বাবা মনে করতেন রাজনীতিটা সংবাদপত্রে আসা দরকার, কিন্তু সেইটা অতটা সামনে নয়। রাজনীতি কখনো মানুষের জীবনে প্রধান হয়ে উঠতে পারে না। মানুষের জীবনের অন্যান্য জীবনকে, মানুষকে বাঁচতে গেলে যে যে প্রয়োজন হয়, সেই জিনিসগুলোকে অবশ্যই আনা উচিত। এবং তার জন্য যদি কোনো শক্তিশালী প্রতিষ্ঠানের সঙ্গে কম্প্রোমাইজ না করে থাকতে হয়, তাই করা উচিত। এই যে একটা ওনার নীতি ছিল যে কারোর সাথে কম্প্রোমাইজ না করে একদম সমস্ত সত্যিটাকে খবরের কাগজে দেওয়া, তার জন্য যে সাহসিকতার প্রয়োজন বা যে প্রতিবাদী কণ্ঠের প্রয়োজন, সেইটা সেই সময় আনন্দবাজারে দেখতে পাচ্ছিলেন না উনি। আচ্ছা। তখন উনি স্থির করেছিলেন যে একটা আলাদা করে সংবাদপত্র তৈরি করা তুমি উচিত। এইমাত্র বললে যে রাজনীতিটা আমাদের জীবনে আনা উচিত নয়। তখনকার সাংবাদিকদের এই ভাবনাটা ছিল। কিন্তু এখন কি মনে হয় যে সেই দৃষ্টিকোণটা পাল্টে গেছে? এখন তোমরা যে কাগজটা দেখছো, যে সময়টা দেখছো,
সময় তখনও ছিল। হয়তো তখন শাসক দলের নাম অন্য ছিল বা অন্যরকম ব্যাপার ইয়ে করেছিল। মানে এখন যার যে সংবাদপত্র একটা এক জায়গা যেটা বলে যে একদম সবাই বলে না যে এটা একটা রাজনীতি সর্বস্ব কাগজ। হ্যাঁ, একদম। তখনও এরকমও হতো হয়তো, হয়তো এতখানি পরিমাণে নয়। তার একটাই কারণ আমি পরিষ্কার খোলাখুলি বলছি যে কারণ হচ্ছে তখন সাংবাদিকদের এই যে ধরো এসব সমস্ত নামী সাংবাদিকরা যে কাজগুলো করতেন, সেই নামী সাংবাদিকদের কাজগুলো কিন্তু তাদের মালিকরা, সংবাদপত্রে যারা চাকরি করেন তারা আলাদা, আর সংবাদপত্র যারা চালান তারা মালিক। এই মালিকরা অত হস্তক্ষেপ করতেন না। একদমই তাই। খুব স্বাধীনভাবে তারা কাজ করে গেছেন। এখন যেটা হয়েছে, এখন মালিক পক্ষরাও খুব হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে। তার কারণ হচ্ছে শাসক গোষ্ঠী সরাসরি মালিক পক্ষকে প্রভাবিত করে ফেলছেন। সরাসরি মালিক পক্ষকে যে প্রভাবিত করছেন, তার ফলে যে সাহসী সাংবাদিক এই কাজটা করছে, তার অনেক সময় অনেক কিছু মানে সমস্যা এসে যাচ্ছে চাকরিটা করার। হ্যাঁ? এখন তার ফলে বলতে পারো যে এখনকার দিনে কি কোনো প্রতিবাদী কণ্ঠস্বর নেই? আছে কি আছে না, সেই জায়গাটাকে যদি সংবাদপত্রে কাজ করতে হয় অনেকটা মোল্ড করতে হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা আলাদা করে সংবাদপত্র ছেড়ে নিজেদের একটা রাস্তা। এরকম কিন্তু আমাদের সংবাদপত্র বাদ দিয়ে অনেক সাংবাদিক আস্তে, আস্তে নিজেদের প্রতিবাদটাকে, এখন মাধ্যম অনেক আলাদা হয়ে গেছে তো। এখন কেউ ইউটিউব চ্যানেল খুলে ফেলছে, কেউ ফেসবুকে লিখছেন, এরকম এসে গেছে। সেইজন্য তারা স্বাধীনভাবে কাজ করার সুযোগটা পেয়েছিলেন। আর এখন মালিক পক্ষই হয়ে গেছে সম্পাদক। সেইজন্য রাজনৈতিক মালিকপক্ষ সম্পাদকের থেকেও মালিকপক্ষরা কিন্তু বরাবরই সম্পাদকই থাকে। আমি খুব কম কাগজ ছিল তখন যারা সম্পাদক এবং মালিকপক্ষ আলাদা ছিলেন। মালিক মালিকরা সম্পাদক ছিলেন বলে তাদের দায়িত্বটা ভয়ানক বেশি ছিল, এবং বেশি ছিল বলেও তাদের তারা হয়তো তাদের তুমি সাংবাদিক হিসেবে দেখছো না কিন্তু, কিন্তু ওই মালিকরা কিন্তু এতটা বেশি বড় ভূমিকাও নিতেন না। তাদের পূর্ণ বিশ্বাস ছিল এই ধরনের সাহসী সাংবাদিকদের ওপর, যারা এই কাগজে কাজ করেই তাদের এতগুলো জীবনে অনেক বিপর্যয় এসে যাচ্ছে বা সমস্যার বিপদে পড়ে যাচ্ছেন, তাদের পেছনে মালিকরা থাকতেন। এখন কিন্তু মালিক পক্ষই কিন্তু একটা নিজেরা নীতি ঠিক করে দিচ্ছেন সাংবাদিকদের, এবং সেটাই বাধ্য হচ্ছেন। শাসক গোষ্ঠীর চাপে সেটা বাধ্য হচ্ছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যায় যে মানে পেপার যার বাড়িতে যেটা যাচ্ছে সেটা নিয়ে সে কোন দলকে সমর্থন করছে মানুষ বুঝে যাচ্ছে। সাপোজ আমি আপনাকে বলছি, বর্তমান পেপার যদি কারোর বাড়িতে যায় তাকে বলা হয় সে তৃণমূল দলকে সমর্থন করছে। গণশক্তি কারোর বাড়িতে গেলে বলা হয় তিনি বামফ্রন্ট দলকে সমর্থন করছেন। আবার সেরকম আনন্দবাজার পত্রিকা নিলে বলা হয় কংগ্রেসকে সমর্থন করছেন। এই ব্যাপারটা কেন আসছে? না, প্রথমে বলে নিই, গণশক্তি কিন্তু একটা পার্টির কাগজ। ওটা কিন্তু সবসময় মানে লেফট ফ্রন্টের থেকেও সিপিএম কেই কথা বলবে। আচ্ছা। বরাবর। হুম। হ্যাঁ? গণশক্তি আর এখানে তৃণমূলের যেটা এসেছে জাগো বাংলা। এরা দুটোই কিন্তু পার্টির কাগজ। এখানে কিন্তু আলাদা কিছু নেই। তারা সবসময় তৃণমূলের খবর এখানে পাবে। এই বিজেপিরও স্বস্তিকা বলে একটা আছে। হ্যাঁ, বিজেপিরও আছে এবং তাদের মনে হয় মিডিয়া হাউস গুলোতে পার্থ বিজেপি। জন্য নাকি একটা নাম। আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না। আচ্ছা। আমি খুব দুঃখিত তার জন্য। মনে পড়ছে না। কিন্তু ওই জাগো বাংলা, গণশক্তির সঙ্গে কিন্তু তুমি আনন্দবাজার, আজকাল বা অন্য কাগজ, হ্যাঁ? এসব তুলনা করতে পারবে না। কারণ এরা হচ্ছেন সব স্বাধীন সংবাদপত্রের মালিক। এখন স্বাধীন সংবাদপত্রের মালিক যদি এখন যদি তোমার পার্টি বেস সংবাদপত্রগুলোর মতো হয়ে যায়, তাহলে তো আখেরে গণশক্তি আর আনন্দবাজারে বা বর্তমানের কোনো বা জাগো বাংলার সাথে ফারাক থাকতে পারে না। আগে কিন্তু সেটা থাকতো না। কারণ আমি কোন দলকে একটা মানুষ একটা মানে সচেতন মানুষ, সে তো একটা রাজনীতির কোনো দলকে সাপোর্ট করতেও পারে নাও পারে। একদমই তাই। হ্যাঁ? কিন্তু সেটা তুমি
রিফ্লেকশনটা আগে আসতো না এখন সেই কাগজে, রিফ্লেকশনটা সেই আসছে। রিফ্লেকশনটা এসে যাচ্ছে। বললাম যে কারণ অনেকটা তারা এখন কণ্ঠরোধটা অনেক বেশি দেখা যাচ্ছে। সংবাদপত্র বা মিডিয়ার কণ্ঠরোধ এখন সাংঘাতিক অবস্থা। এইটা কিন্তু মানে যেটা আমি বলতে চাইছি ১৯৭৫ সালে সংবাদপত্রের উপর যে আঘাত এসেছিল, সেটা ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করার ফলে তারা অনেক সব আ নিয়মাবলী বার করে দিয়েছিলেন এবং মানে সারা ভারতবর্ষ থেকে এটার প্রতিবাদ এসেছিল এইভাবে সংবাদপত্রের কণ্ঠরোধ করা যাবে না। কিন্তু এখন আমাদের কেন্দ্রের যে সরকার আছেন বা আমাদের রাজ্যের যে সরকার আছেন, তারা প্রাথমিকভাবেই চেষ্টা করছেন, হ্যাঁ? যে সংবাদপত্রের কণ্ঠরোধ করার। তার ফলে তারা যে পলিসিটা নিচ্ছেন, এই পলিসিটার ফলে পাঠকরা তো বুঝতে পারছে না। তারা ভাবছে যে আনন্দবাজার বা বর্তমান হয়তো তৃণমূলের দলকেই মানে বর্তমান পুরো তৃণমূলেরই হয়ে গেছে। এটা তো সম্ভব হয় না। কোনো স্বাধীন পত্রিকা কখনো কোনো পার্টির কাগজ হতে পারে না। জাগো বাংলা যদি তৃণমূলের হয়, বর্তমানে তৃণমূলে হওয়ার কথাই না। কারণ বর্তমান একটা নির্ভীক সংবাদপত্র হিসেবেই বাজারে এসেছে। কারণ তার স্লোগানটাই ছিল ভগবান ছাড়া কাউকে ভয় পায় না। একদম তাই। তুমি ইন্দিরা গান্ধীর সময়কার কথা বললে। সেই সময়তে নির্ভীক সাংবাদিকতা করবার জন্যে গৌরকিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্তকে কয়েকদিন জেলবন্দি থাকতে হয়েছিল। এই রহস্যটা যদি একটু আমাদের বলো। এটার মধ্যে কোনো রহস্য নেই। এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবাংলায় মানে বরুণ সেনগুপ্ত গৌরকিশোর ঘোষ ছাড়াও আরো ১ জন ২ জন সাংবাদিককে দেওয়া হয়েছিল। তার মধ্যে আমার ছোট পিসেমশাই নিশীথ দেকেও জেলে যেতেন। তিনিও আনন্দবাজার পত্রিকার সাংবাদিক ছিলেন। কিন্তু সারা দেশে প্রখ্যাত সম্পাদক বা বিখ্যাত সমস্ত সব সাংবাদিকদেরও আটকানো হয়েছিল। কারণ ওই যে ইন্দিরা গান্ধী একেবারে সবার গলা একদম চিপে ধরেছিলেন। কারণ তিনি মনে করতেন যে এইভাবে যদি তখন ইন্দিরা গান্ধীর নানা রকম কাজে তো সংবাদপত্রটা সমালোচনা করেছে এবং সংবাদপত্রের ভূমিকাটাই সংবাদপত্র পালন করেছে। এখন যেটা হচ্ছে আমরা কোনোভাবেই কেন্দ্র বা রাজ্যের সমালোচনা করলেই সব জায়গায় শুধু ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের কথা বলছি তা নয়। প্রতিটি প্রদেশেই প্রায় আজকাল এরকম এসে গেছে যে যদি সরকারের সমালোচনা করা হয় তাহলে সেটা মানে এদের পক্ষে সেটা খুব মানে মেনে নিতে পারছেন না। এটার একটা ব্যাপার থাকে। একটা হচ্ছে তাহলে দলটাই তার মানে ভেতরে, ভেতরে দুর্বল। আমি যদি খুব শক্তিশালী আমি একটা দল হই, আমার যদি সমালোচনা করে, আমাকে সেইটা সামলানোর আমার ক্ষমতা থাকবে। আরেকটা হচ্ছে যদি সমালোচনা করেই সমালো সংবাদপত্রের তো বড় কাজটাই হচ্ছে মানে কোনো জিনিসের সমালোচনা করা এবং সেটাকে সত্যভাবে প্রকাশিত করা। হ্যাঁ? কোনো রকম biasness যাতে না থাকে। তাই যদি থাকে তাহলে আমি আমার ব্যাপারটা পড়ে আমাকে তো সেটা রেকটিফাই আমি করতেই পারি। একদমই তাই। রাজনৈতিক দলরা। সেটা তো করতে চান না তারা। কারণ তারা মনে করেন তাদের মুঠির জোরটা অনেক বেশি। তাদের অনেক বড়, বড় সব বিভিন্ন জায়গা আছে যেখান থেকে তারা আ আটকাতে পারেন। তারা কিন্তু এখনো কিন্তু আমি তোমাকে এই কথাটা বলতে পারি, কখনো এটা হতেই পারবে না যে একটা গুলির থেকে একটা পেনের জোর কম হবে। পেন সবসময় মাইটার দ্যান সোর্ড। এটা যখন যারা লিখেছেন তারা একদম মানে যেভাবে লিখেছেন সেটা আমার আমি নিজে সেটা বিশ্বাস করি। হ্যাঁ? এখন ব্যাপার হচ্ছে যে এইটাকে যদি ভয় পায়, আমার চাকরিটা চলে যেতে পারে। আমার কারণ আমি তো বেসরকারি জায়গায় আছি। সরকারি জায়গাতেও কিন্তু এরকম। সরকারি জায়গাতেও তুমি যদি সরকারের এগেইনস্ট এ লেখো, তাহলে কিন্তু সেখানে তোমাকে থাকতেই পারবে না। কিন্তু এটা তো আমাদের কথা হচ্ছে সংবাদপত্র তো বেসরকারি প্ল্যাটফর্ম। সেইখানে এইসব নীতি কেন নেওয়া হচ্ছে? যেটা একটা পার্টির কাগজের মতো নীতি সেটা তো হতে পারে না। অঘোষিত এমার্জেন্সি চলছে এই মুহূর্তে। সু প্রতিটি সংবাদপত্রের মধ্যে এমনকি মিডিয়াতেও অঘোষিত একটা এমার্জেন্সি এই মানে অঘোষিত এমার্জেন্সিতে অঘোষিত জরুরি অবস্থা।
আচ্ছা। অঘোষিত জরুরি অবস্থাটা নিয়ে একটুখানি বলবে? মানে এটা কি, ব্যাপারটা কি? অঘোষিত জরুরি অবস্থাটা বললেই আমাদের ৭৫ সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার কথা মনে হবে তো? তখন ওই সময় তুমি যদি ইন্দিরা গান্ধীকে কাজগুলো দেখো, অনেক কিছু কাজ উনি দুটোই করেছেন। যেমন ভালো কাজ করেছেন, তেমনি এই জরুরি অবস্থাটা ওনার জীবনে একটা বিশাল কালো একটা স্পট। তা এই জরুরি অবস্থা হবার আগে উনি অনেকগুলো বড়, বড় স্টেপ নিয়েছিলেন। তার মধ্যে ছিল সংবাদপত্র কন্ট্রোল করা। আনন্দবাজারে আনন্দবাজার ভীষণ টার্গেট হয়ে গেছিল এখানে। কারণ হচ্ছে আনন্দবাজারই এখানে সবসময় সরকারের সমালোচনা করে লিখেছেন। হ্যাঁ? এবং আনন্দবাজার স্টেটসম্যান এরকম। যুগান্তর বা অমৃতবাজার এতটা করেনি। অথচ এদের যুগান্তরের থেকে অমৃতবাজারে স্বাধীনতার সময় বিশাল ভূমিকা ছিল। তারা চিরকাল ব্রিটিশ রাজের এগেইনস্টে লিখে গেছে। লিখে গেছে। কিন্তু এখানে যে কোনো কারণের জন্য নাই কথা আমি বলতে পারবো না। বসুমতী সরকারের পরিচালিত কাগজ ছিল বা তখন উম ছিল কিনা জানি না 75 এ, তবে এ তারাও এত উচ্চকণ্ঠে সমালোচনা করেনি। আর যেকোনো কারণের জন্যই হোক আনন্দবাজারে যে সমস্ত সাংবাদিকরা ১ম সারিতে ছিলেন একটা কাগজের, তার মধ্যে সন্তোষ কুমার ঘোষ, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, এরকম আরো যে সমস্ত ১ম সারির সাংবাদিকরা ছিলেন, তাদের নিয়মিত যে লেখাগুলো বেরোতো বা খবরগুলো বেরোতো, সেগুলো সবই ছিল কংগ্রেস বিরোধী খবর বা ইন্দিরা গান্ধীকে সমালোচনা করে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের কাজের সমালোচনা করে। সেগুলো থেকে তারা এতটুকুও তো খুশি হতে পারে না। তুমি কি আমার সমালোচনা, তোমার কথা বললে তুমি সহ্য করবে? কিন্তু যেটা ছিল ওনাদের সেই বাঁধটা ভেঙে গেছিল নিজেদের কন্ট্রোল করার। যার জন্য ওরা যখন এমার্জেন্সি হলো তখন ইন্দিরা গান্ধীর নির্দেশিত অ অ যে আইনটা মানে সেটাতে সমস্ত খবরের কাগজে লেখা এডিটোরিয়াল এবং পোস্ট এডিটোরিয়াল বিশেষত বা ছোট, ছোট খবর যেগুলোতে ওরা যারা টার্গেট ছিলেন তাদের লেখাগুলো ওখান থেকে এসে এডিট করা হতো। এটা ভয়ানক অপমানজনক ব্যাপার তাদের পক্ষে। নিয়মিত তারা মানে দেখে স্ট্যাম্প দিয়ে বের করবেন। এই জিনিসটা আমার বাবা মেনে নিতে পারেননি। একেবারেই মেনে নিতে পারেননি। কারণ তিনি তো এইভাবে কখনো কাজ করেননি। উনি স্বাধীনভাবেই কাজ করেছেন। তা আনন্দবাজারের ওপর ভীষণ আঘাত এসেছে। ভীষণ। বরুণ সেনগুপ্তও তো মানেননি। তিনি তো একেবারে খোলাখুলি লিখেছেন তার কলমে ইন্দিরা গান্ধীর কাজের সমালোচনা করেছেন। আমার বাবার কলমে তারা কিন্তু লিখেছেন এবং তার ফলে যেটা হয়েছে এও এই দুজনকেই রাজ্য সরকার মনে করেছেন যে এই দুজনকে যদি আমরা তাদের কণ্ঠটাতে এমনি, এমনি রোধ করতে না। পারছি না, আমাদের যদি বন্দি করি, তারা হয় ভয়ে নয় এই ভক্তিতে তারা আমাদের সাপোর্ট করবে। তা দেখো যে মানুষটা আম আ বা যে ব্যক্তি একটা নিজেকে সত্যবাদী বলে মনে করেন, তিনি কিন্তু আমৃত্যুই সেটা মনে করবেন। একদমই তা তাই। এনারাও তাতে ভয় পাননি। বাবা যখন বাবাকে তো বাড়ি থেকেই অ্যারেস্ট করা হয়েছিল এবং সেই অ্যারেস্ট যখন করেছে, অ্যারেস্ট করার পরে যে সমস্ত ও ও মানে প্রসিডিউর এর পরে বাবাকে যখন প্রেসিডেন্সি জেলে রাখা হলো, সেসবের থেকেও তো তখনও কিন্তু উনি একভাবেই যে নীতি বিশ্বাস করেছেন যে সংবাদপত্র একটা স্বাধীন প্রতিষ্ঠান, সংবাদপত্রটা, এবং সেখানে কোনোভাবেই তার সব ধরনের সমালোচনা করার অধিকার থাকবে। কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাবে না। সেটা থেকে তো উনি এক চুলও আসেননি। কিন্তু এত সমস্ত ঘটনা ঘটানোর পরও কি গৌরকিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্তের কলম চালানো বন্ধ করা গেছিল? হ্যাঁ, মানে যেটা হয়েছিল ওনারা বারণ করে দিয়েছিলেন বলে লাস্ট একটা খুব ব্যাপার হয়েছিল। আনন্দবাজার তো প্রচন্ড লড়েছিল এমার্জেন্সির এই সমস্ত সব যোদ্ধারা ছিল বলে যে ওরা উঠিয়ে নিতেন তো লেখাগুলো। যদি
মনে করতো সরকার এই লেখা যাবে না, হুম, ওরা এরমভাবে উঠিয়ে নিত। আচ্ছা, সেজন্য বাবার যে একটা লেখা দেশ পত্রিকায় কলমে ওনারা যখন উঠিয়ে নিলেন, তখন পুরো জাস্ট একটা স্কেচ দিয়েছিল। একটা ধরো পোস্ট কার্ডের মতো দেখতে, ভেতরে কিছু নেই। আচ্ছা, ঠিক সেই জিনিসটা যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসও দিয়েছিল তখনকার আচ্ছা। সময়ে, যে পুরো কাগজটা জুড়ে একটা চৌকো খোপ আর ফাঁকা কাগজ। মানে লেখাটা প্রকাশিত হতে দেয়নি। না, দেয়নি তো। আচ্ছা, সেজন্য আর বরুণবাবুর লেখা তো বন্ধই তখন ছিল। উনি কোত্থেকে লিখবেন তখন? তখন উনি তো তখন ওই সময়টাতে খুব মানে পুলিশ খুঁজছে, উনি চোর পুলিশের খেলার মতো উনি লুকোচ্ছেন। আল্টিমেটলি সম্ভবত উনি দিল্লি থেকে অ্যারেস্ট হয়েছিলেন। কিন্তু তাকে এখানে এনে বাঁকুড়া জেল, এই জেল, অনেক জেল, সেখানে খুব হ্যারাস করা হয়েছিল বরুণ আচ্ছা। সেনগুপ্তকে। কিন্তু তারপরেও তো ৮০ দশকে বরুণবাবু বর্তমান পত্রিকার আত্মপ্রকাশ ঘটালেন এবং তার বিজ্ঞাপনের লাইন হলো, "বর্তমান ভগবান ছাড়া কাউকে ভয় পায় না।" তা সেটাতে কোনো বাধা আসেনি? বাধাটা কিরকম এসেছিল সবসময় মনে রাখবে। মানে একটা কথা বলি, যে বরুণবাবুকে অ্যারেস্ট করা হয়েছিল যে নীতি দিয়ে, উনি সেই কাগজটাকে সেই নীতিতেই রেখেছিলেন। উনি কখনো সেই নীতির এদিকে আসেননি। যখন বরুণবাবু বর্তমানে নিজের হাতে যখন বর্তমান চালাতে শুরু করলেন, তখন ওনার তখন আমাদের এখানে বামফ্রন্ট শাসন। হ্যাঁ, এই বামফ্রন্ট শাসনের সময় ওনার কাগজটাই ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট। কাগজের তো সেটাই নীতি হওয়া উচিত। একদমই তাই। এস্টাবলিশমেন্টের বিপরীতে। প্রতিষ্ঠান বিরোধী বলে কাগজকে। হ্যাঁ? এই প্রতিষ্ঠান বিরোধিতা নিয়েই তো আমরা চলার পথ শুরু হলো। এবং সেখানে উনি একেবারে প্রচন্ডভাবে হ্যাঁ, বামফ্রন্টের যে কাজের ঠিক করা উচিত সেগুলো নিন্দে করেছে। সেই কাগজগুলো যদি দেখে এখন লোকেরা, তাহলেই বুঝতে পারবে যে এখন তৃণমূলের কাগজ বলছে, যেহেতু তৃণমূলের ইয়েটা এখন চলছে বলে, যে এখন ওই প্রচুর সমালোচনামূলক লেখা আমাদের বেরিয়েছে, প্রচুর। আমার এখনো মনে আছে। শিক্ষাক্ষেত্র, তারপরে রাজনীতি নয়, মানে সরকারের কাজ, প্রশাসনিক কাজ, প্রচুর, প্রচুর তাদের বেরিয়েছিল। বর্তমান সেই সময়তেও তো প্রচুর জনপ্রিয় ছিল এবং বর্তমানের যে সুখী গৃহকোণ বা শারদীয়া বর্তমান, এইগুলো তখনকার দিনেও যেমন জনপ্রিয় ছিল, আজকের প্রজন্মের কাছেও বর্তমান পেপার ভীষণ জনপ্রিয় একটি কাগজ। এবং আপনারই একটি লেখা ২০২০ সালে শারদীয়া বর্তমানে পড়েছি। সেখানে আপনি লিখেছেন যে বরুণবাবু ভীষণ নিটোল পারিবারিক একটি পত্রিকা হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন বর্তমানকে। তো সেই ধারাটা কি বর্তমান পেপার এখনো ধরে রেখে দিয়েছে? এবং জনপ্রিয়তাটা কি সেই কারণেই এখনো বর্তমানের? মানে পত্রিকাগুলো পারিবারিক তো বটেই। কারণ হচ্ছে উনি এমন একটা কাগজ চেয়েছিলেন যে শারদীয়া আ বা সাপ্তাহিক বর্তমান। মানে বর্তমানের কয়েক বছর পরের মধ্যে সাপ্তাহিক বর্তমান বেরিয়েছে। সাপ্তাহিক বর্তমান পড়েনি এরকম তখনকার সময়ে লোক, এবং যেটা ছিল, উনি ভীষণ ভালো, উনি যেমন অত্যন্ত একজন প্রসিদ্ধ সাংবাদিক, আমার মনে হয় উনি খুব ভালো বিজনেসম্যানও। মানে বাঙালি এত, মানে এত এস্টাবলিশড এবং এত আ মানে নামকরা একটা বাঙালি, এত বড় একজন ব্যবসায়ী দেখা যায় না। তার কারণ হচ্ছে উনি তখন উম আনন্দবাজার আর বর্তমান যখন বেরোয় তখন আজকালও খুব ভালো চলতো। এখন ব্যাপারটা হচ্ছে এই কাগজগুলোর দাম ক্রমশই সাধারণ লোকের কে কাগজগুলো কেনার পক্ষে একটা অনেকটা উম ভারী হয়ে যাচ্ছিল। মানে দাম খুব বেশি। আনন্দবাজারের দাম কিন্তু বর্তমানের থেকে বেশি। তার ফলে যেটা হয়েছিল, উনি ১ম এই একটা কম দামি কাগজ, মানে দামে সে সাধারণের আয়ত্তায় আসবে, নাগালের মধ্যে, সেইরকম কাগজ উনি তৈরি করবেন। এবং শুধু তাই নয়, কাগজটা পড়বে আলুওয়ালা পটলওয়ালা। উনি সবসময় বলতেন। তার মানে কি, একেবারে গ্রাসরুট লেভেলে আমার কাগজ যাবে। আনন্দবাজার কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলে যায় না, এখনো অব্দি যায়নি। এখনো লোকেরা দেখবে ফর মাস বর্তমান কাগজটাই নেয়। কারণ বর্তমান কাগজে সেই সব জিনিস, গ্রামের খবর তো হেন, মানে মফস্বলের
খবর, গ্রামের খবর এত ডিটেলিং এ থাকতো। আমরা পরে পরে তো সমস্ত, এখন তো নানা রকম মানে আধুনিকতা, খবরের কাগজও তো এসে গেছে। কম্পিউটার আসার পরে যেটা হলো সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় থেকেই কাগজটা বেরোতে পারে, শুধু এডিশন বলে এটাকে, সংস্করণ। শুধু কলকাতা নয়, মানে কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, এগুলো হচ্ছে সব আমাদের সংস্করণ ছিল, আনন্দবাজারেরও আছে। কিন্তু বর্তমান রুরাল বেল্টে এমন ভাবে চলে গেল, শুধু দামের জন্য না, ওই যে গ্রামের মানে রুরাল বেল্টের খবরটাও যে তারা পাচ্ছে, যেই জিনিসটা উচিত, মানে একটা কাগজের মধ্যে শুধু একটা সেক্টরকে ধরে রাখবে তা নয়, ওই রুরাল বেল্টে চলে গেল বলেই কিন্তু আমাদের জনপ্রিয়তাটা সাংঘাতিক এবং খুব দ্রুত গেল। তুমিও দীর্ঘদিন বর্তমানে সাংবাদিকতা করেছো, এবার তোমার জার্নিটা একটুখানি শুনবো। দীর্ঘদিন মানে কি, আমি তো মানে একটাই চাকরিতে ঢুকেছিলাম, ওটাই শেষ হয়েছে। আমি বর্তমানেই কাজ করেছি, তার ফলে বর্তমানকে মানে জন্মাতেও দেখেছি, তাকে বড় হতেও দেখেছি। মানে আর আমার অভিজ্ঞতাটা যেটা বলে, আমাদের কাগজে আমরা যখন জয়েন করেছি তখন এত মহিলা সংবাদপত্রে আসেনি। আজকাল প্রথম মহিলা সংবাদপত্রে নিয়েছিল, কিন্তু সংবাদপত্রে আজকাল মহিলাদের নিলেও আমাদের অনেক বেশি সংখ্যায় ছিল। হ্যাঁ, আজকাল তারপর টেলিগ্রাফ, তারপর আমাদের বর্তমান। হ্যাঁ। বাংলা সংবাদপত্রে সাধারণ ঘরের মেয়েরা বর্তমানে এসেছে। এমনকি বাংলা সংবাদপত্রে একটি বাঙালি মুসলিম মেয়েও আমাদের কাগজে কাজ করেছে। সে অত্যন্ত নামকরা সাংবাদিক, সফিউন্নিসা। আচ্ছা। হ্যাঁ, তার কলম অত্যন্ত জোরালো ছিল। একটা আমরা মেয়েরা বলে মেয়েদের পাতা ছিল, সেটা সম্পাদনা করেছে বহু বছর। সেখানে যে সমস্ত লেখা বেরিয়েছে এবং সেসব লেখা মেয়েদের এত কথা বলতো, তা সেসবের জন্য কিন্তু কাগজটা অনেক বিক্রি সুবিধা হয়েছে। আরেকটা হচ্ছে, আমাদের বিভিন্ন বিভাগ ছিল বিভিন্ন দিনে। হ্যাঁ, মানে একটা দিন ছিল ধরো স্বাস্থ্য, একটা দিন ছিল শিক্ষা, একটা দিন ছিল বাণিজ্য, এরকম নানা রকমের দিন এর সেসব পাতা বেরোতো, যারা তারা ডিটেইলিং এ খবরটা দিত। আমাদের যে ফ্যাশনটাও বেরোতো, সেই ফ্যাশনটাও এমন এমন মানে মানে খবর বেরোতো সেসব ফ্যাশনে, সেসব যাতে সাধারণ লোকেরাও কিনতে পারে। তার ফলে আমাদের এই সমস্ত পপুলার হবার পরে দেখেছি, যেসব ধরো ফ্যাশনের কোনো দোকান বা বুটিক, তারা যথেষ্টভাবে পাঠকদের কাছ থেকে সাড়া পেয়েছে। তারা যে আমাদের কি ভালোবাসে, এখনো ভালোবাসে, যে তাদের সমস্ত দোকানদের নাম তো এমনিতেই বিজ্ঞাপনে থেকে হয়ে যাচ্ছে। এখনো বোধহয় এটা বর্তমান আছে, বর্তমান পেপারে এখনো এরকম এখনো সম্ভবত ফ্যাশনের আছে, বিজ্ঞাপন হ্যাঁ, দেখা যায়। থাকার কথা। কারণ ওটাই তো বর্তমানের চরিত্র, যে সবকিছুই নিয়েই আমাদের পারিবারিক, যেটা বলছো, আমাদের একটা বাচ্চাদের পাতাও ছিল হযবরল, সেটাও খুব জনপ্রিয় ছিল। হ্যাঁ, আচ্ছা। আর ছিল তারপর যেমন খাওয়া দাওয়া, আমাদের বাড়ির সাধারণ লোক এই আমাদের রেগুলার খাওয়া দাওয়ার পরে এই টিভিতে আস্তে আস্তে এই রান্নাগুলো আরম্ভ হলো। এই যে রান্নার শো, আমাদের সবার আগে বর্তমানে ডিটেইলিং এর রেসিপি দিয়ে নাম করা মহিলারা লিখে গেছেন, পুরুষরা শেফেরা লিখেছে। এখনো আছে, আজকের রেসিপি বলে একটা তবে কলাম যায় বর্তমানে চতুষ্পণ্ডিতে আছে। হ্যাঁ, তা তুমি বললে এই সাংবাদিকতাটা আহ, খুব অ্যাডভেঞ্চারাস এবং ইন্টারেস্টিং। তোমার এরকম কোনো ঘটনা তোমার লাইফে আছে যে কোনো একটা কাজ করতে গেছো তুমি, সেটাকে ভীষণ অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে, সেরকম কোনো অভিজ্ঞতা? প্রথমত আমি যখন এসেছি আহ, তখনই একটা বড় ইলেকশন ছিল, লোকসভা। আচ্ছা। সেই লোকসভা ইলেকশনে, সেই ফার্স্ট ইলেকশনে আমাদের আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিতে এলেন। এবং আমি আরেকটাও কভার করেছিলাম, সেটা হচ্ছে পাঁশকুড়া থেকে গীতা মুখার্জির আচ্ছা। কনস্টিটিউয়েন্সিটা। মানে সেখানে গিয়ে আমি একেবারে হতবাক, যে ওইভাবে সত্যি সত্যি কোনো জনসভা হয় এবং একজন মহিলা দাঁড়িয়ে বলছেন
তাদের তার কথা এবং শুনছে। আর এদিকে একজন নতুন, একদম নতুন একজন আসছেন মমতা ব্যানার্জি নামে, যিনি রাজনীতিতে প্রবেশ করে একটা ইলেকশন লড়ছেন। দুটোর মধ্যে আপাতভাবে তফাৎ হলেও দুজন না মেয়ে তো, দুজনকেই আমার খুব শ্রদ্ধা। আমি মানে সেই থেকে দুজনের প্রতি আমার খুব শ্রদ্ধা আছে, কারণ দেখো দুজনরাই খুব উম, একদম মানে তৃণমূল নামটা যদিও, উনি একদম গ্রাসরুট লেভেল থেকে এসেছেন। গীতা মুখার্জি অত্যন্ত একজন বনেদি বাড়ির বউ হয়েও তার সাথে যে সাধারণের যে ইয়ে, এরকম দুজন লিডার কিন্তু পার্লামেন্টেও তারা সাংঘাতিক গিয়েছিলেন, মানে লড়াকু মহিলা এবং বক্তৃতা দিয়েছেন ওনাদের। মানে গীতা মুখার্জি তো ভীষণ ইচ্ছা ছিল মহিলা বিলটা পাস হোক, কিন্তু আলটিমেটলি সেটা সেইভাবে হলো না। মহিলা বিল পাস উনি সেটা দেখেও যেতে পারেননি। হ্যাঁ, সেটাও খুব এরকম একটা অ্যাডভেঞ্চারাস বলতে পারো। আর আমার নিজের যেটা খুব ভালো লেগেছিল, একটা তো আমি রামকুমার চট্টোপাধ্যায়ের উপর একটা জীবনী ধারাবাহিকভাবে বেরিয়েছিল। আর একটা কাজও আমি করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সমাজের ওই যারা খুব মানে ওই বিকলাঙ্গ বা যারা মানসিকভাবে প্রতিবন্ধী, এদের নানা রকমের ওপর বিভিন্ন স্তরের সেসব ব্যক্তি বা শিশুদের ওপর নিয়ে সেসব পরিবারকে, মানে ভাবতে পারবে না মানে কি জীবন তাদের। তারা তাদের কেউ কেউ আছে প্রচন্ড, তারা তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু তাদের বাচ্চা বড় হয়ে যাচ্ছে, তারা কোথায় রেখে এইসব না, এইসবের পরেও আমি দেখলাম এইসব গুলো এদের নিয়েও কিন্তু অনেক পরে পরে এনজিওরা কাজ করছে, তাদের থাকার ব্যবস্থা পার্মানেন্টলি করে যাচ্ছে। আমাদের কলকাতা শহরে কিন্তু শুরু হয়েছে এগুলো। অনেক এনজিও কাজ হ্যাঁ করছে এই নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এনজিও কাজ করছে শুধু নয়, অনেকেরই ভাবছে যে তারা যখন চলে যাবে বাবা মা, এরা তো বড় হয়ে যাচ্ছে, সেসবের জন্য তাদের রাখবে, এরকম তাদের নানা রকম রেসিডেন্স মানে আবাস তৈরি হয়েছে এখন। এমন কোনো মানুষ যে তোমার জীবনে এখনো ছাপ ফেলে আছে? হ্যাঁ, এরকম তো কি বলবো, আমি তো আবার কালচারালিও অনেকটা, আমি কালচারাল সেকশনটাও দেখেছি। সেজন্য ধরো থিয়েটারের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে আমার খুব খারাপ লাগে, আমার খুব মানে আফসোসও লাগে এখন, যে গিরিজা দেবীর সাথে আমি অনেক দিন কাজ করেছি। আচ্ছা। হ্যাঁ, ওরম একজন ব্যক্তিত্ব কলকাতায় ছিলেন এবং তার সারা পৃথিবীব্যাপী নাম, অথচ তার জীবনটা যে কি সহজ সরল ছিল। আমি তো গেছি দিনের পর দিন তার বাড়িতে। হুম, উনি এসআরএতে থাকতেন। এরকম মানে আমাদের মানে সমাজে বাংলার মানে কলকাতার সমাজে বা বাংলার সমাজে এমন প্রচুর সাহসী মহিলা আছেন যারা রিফ্লেক্টেড হন না। তারা যদি আজকে, আমার এটা মনে হয় যে সংবাদপত্র গুলো যদি এদিকে একটু দেয় ফোকাস করে। নজরটা, হুম। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবে যে পড়তে ভালো লাগে। শুধুই আমাদের নেগেটিভ খবর দিয়ে কিন্তু হয় না। না, নেগেটিভ খবরে সংবাদপত্র ভরে গেছে এবং বিভিন্ন সসি খবর আজকাল বেরোচ্ছে, যার জন্য এই ভালো দিকগুলো আমার মনে হয় চাপা পড়ে যাচ্ছে কোথাও গিয়ে। হুম, হতে পারে। আমি তো অতটা সমীক্ষা করে বলতে পারবো না। তবে এইটা আমার নিজের কাজের অভিজ্ঞতা দিয়ে বলছি যে পজিটিভ খবর যেমন একটা লোকের কাছে আসে, সারাদিন তার মন ভালো হয়। আর নেগেটিভ, আগে না সংবাদপত্র অনেক বাউন্ডারি ছিল, কোনটা যাবে কোনটা যাবে না, এগুলো আমি সব বাবার মুখে শুনেছি। সেটা হচ্ছে একটা ছবি প্রথম পাতার, এই সন্তোষ কুমার ঘোষ, উনি এত রকমের জিনিস বুঝতেন মানুষের। সংবাদপত্রের প্রথম পাতার কি ছবি যাবে, প্রথম পাতার ছবি কখনো মৃতদেহের ছবি আনন্দবাজারে বেরোয়নি। আজকে কিন্তু বেরোচ্ছে। আজকে বেরোচ্ছে, অনেক কারণেই বেরোচ্ছে, আমি বলতে পারবো না কেন বেরোচ্ছে। আচ্ছা, সংবাদপত্রে তো আগে আরো অনেক বেশি ছিল। এই যে হিন্দু একটা সম্প্রদায়, ধর্মীয় কথা বলছি, আর মুসলিম সম্প্রদায়ের যে আহ, ইয়ে হতো দাঙ্গা, হুম। হ্যাঁ, এ, কলকাতায় হয়নি তা তো নয়, সেগুলো তো কাগজে বেরোতো। সেইগুলোর যে পরিবেশন করাটার মধ্যে প্রচন্ড মানে শক্ত হাতে এডিট হতো, এবং তখন নামটা বলতোই না, সেটা আমার
তোমাদের মনে নেই অনেকেরই মনে থাকবে যে ২ সম্প্রদায়ের মধ্যে মারামারি হলো, এরকম হলো, এরকম হলো। এখন তো তাই নয়। না। তাতে বলছে যে তুমি খবরটাকে কিছুটা চেপে যাচ্ছ, অতএব হিন্দু মুসলিম দুটো পরিবারে, দুটো সম্প্রদায়ের মধ্যে মারামারি হলে সে খবর দিতেই হবে। কিন্তু সেটারও তো একটা একটা তো সেইটা দিতে গেলে তোমাকে কিভাবে সতর্ক হয়ে দিতে হবে সেটা তো একটা শিখতে হবে। অতএব কেন সতর্ক হয়ে দিতে হবে? কারণ এই এগুলো সব সেনসিটিভ ইস্যু। হ্যাঁ? আজকে 92 সম্ভবত 92 সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। আমরা সেদিন অফিসে, যেটা তুমি বলছো, আমরা সেদিন অফিসে ছিলাম এবং আমাদের চোখে তখন টিভিও তো চালু হয়ে গেছে। চোখের সামনেই তো দেখছি বাবরি মসজিদ ধ্বংস হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই সময় সংবাদপত্রগুলো যে খবর পরিবেশন করেছে, অত বড় একটা ঘটনা ঘটার পরেও, হ্যাঁ, এত মানে সবার মানে সব জিনিসটার মধ্যে যেটা সত্যি সেটা দিয়েছে, যেটা মানে সত্যি নয় সেটাকে ঢেকে, সত্যিটা দেওয়া আর মিথ্যা ঢেকে দেওয়া দুটোর মধ্যে ফারাক আছে। সত্যিটা দেওয়া আর মিথ্যেকে ঢেকে দেওয়া কোনোভাবে, এই যে যেটাকে তুমি বলছো সসি খবর, সেভাবে হবে না। সসি বলে কোনো জিনিস খবরের কাগজে থাকতে পারে না। তোমার তো এটা কবর নয়, এটা তো তোমার কলম নয়, এটা তো তোমার একটা খবর। আর একটা ছোট খবরও কত বড় একটা বড় আগুন জ্বালিয়ে দিতে পারে একটা জায়গার, সেটা সংবাদপত্রে সে ভূমিকা আছে। একটা ছোট খবর কতখানি একটা মানে সমাজকে উন্নত করতে পারে, সে ক্ষমতাটাও সংবাদপত্রের আছে। ওই জন্য সংবাদপত্র খুব দায়িত্বশীল একটা জায়গা, ভূমিকাটা পালন করতে হয়। কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়ে তো সংবাদপত্রগুলো, আমি কিছু কিছু খবরের ক্ষেত্রে বলছি, তারা তো অতিরঞ্জিত করে বলছে ব্যাপারটাকে। হ্যাঁ, এই যে অতিরঞ্জিত ব্যাপারটা না বললে আখেরে কিন্তু সংবাদপত্রের ক্ষতি হবে। কারণ হচ্ছে, ধরো তুমি একটা দলকে বিশ্বাস করছো, আমি একটা দলকে বিশ্বাস করছি। অথবা তুমি একটা ধর্মীয় একটা অন্য সম্প্রদায়, আমি একজন আলাদা সম্প্রদায়। এই জায়গাটার মধ্যে আমাদের মতবিরোধ তো থাকতেই পারে। মতবিরোধ না হলে তো সে মানুষ নয়। না। একটা মানুষের সঙ্গে একটা পশুর তফাৎটাই এই, সে তার মত আলাদা, তারা বলতে পারে না আমাদের মত আছে। এটাই তো মানুষের যে বুদ্ধিটা দিয়ে আজকে মানুষ হয়েছে। তা সেখানে মতবিরোধ তো হতেই পারে, কিন্তু মতবিরোধ মানেই আমি তোমাকে আমি তোমার কাজটা যে আমি পছন্দ করছি না সেটা বলতে পারি একটা লিমিট, আপ টু একটা মার্কে, সেটা বেরিয়ে যেতে পারে না তার বাইরে। কারণ আমরা সবাই সমাজবদ্ধ জীব এবং সবাই শিক্ষিত, মানে এবং আমার এই কাজটা বললে বা আমি একটা রিমার্ক পাস করলে সেটা কতখানি ক্ষতি হতে পারে, এটা আমরা আজকাল ভেবে দেখছি না। গৌরকিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্ত এবং তুমি নিজেও সবসময়তে নির্ভীক সাংবাদিকতা করে গেছো। মানে সাংবাদিক মানে আমরা জানি নির্ভীক, সে কোনো রকম রাজনৈতিক দলকে সাপোর্ট করবে না। এই কথাটা বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার কতটা প্রযোজ্য বলে মনে হয়? প্রথমত একটা কথা বলি, তুমি যে দুজন প্রণম্য সাংবাদিকের কথা বললে, তারা একদম গৌরকিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্ত, তারা আজকে বাঙালি সংবাদ জগতের একদম পুরোধা, একদম প্রতিকৃতি হিসেবেই আছেন। আমি আমি কতটা সৎ বা কতটা নির্ভীক, এই ব্যাপারগুলো থেকেও বলা যায় তাদের দ্বারা আমি নিজে খুব প্রভাবিত। তাদের জীবনগুলো আমার জীবনে প্রচন্ড ছাপ ফেলে গেছে। আমৃত্যু তারা যে বিশ্বাস করে গেছেন, এটাও একটা বড় ব্যাপার। আমি অনেক সময় অনেকেই একটা অনেক মানে যাকে বলে অনেক প্রিন্সিপাল বা নীতি নিয়ে বা নানা রকম বিশ্বাস নিয়ে তারা এগোতে পারে, তারপরে অনেক কিছুতে তারা কম্প্রোমাইজ করে ফেলতে পারে। এরা কিন্তু কম্প্রোমাইজ করেননি কখনো। এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। ভালো শুধু নয়, আমার জীবনকেই প্রভাবিত করেছে। আমি চেষ্টা করেছি, আমি তো ওদের মতো হতে পারিনি, কখনোই হতে পারবও না। আমি চেষ্টা করেছি যে তাদের মতো করে জীবনটাকে চালানো, যে তারা যেখানে যেখানে যেভাবে করেছেন আমরাও চেষ্টা করি সেইভাবে করলে। আমি জানি না আমি নিজে কতটা এই ব্যাপারে এগোতে পেরেছি, তবে আমি নিজে সংবাদপত্রে কাজ করে এদিক থেকে খুশি যে আমার যে
ভূমিকাটা সংবাদপত্রে দিয়েছি, সেইখানে কিন্তু আমি কোনোভাবে কারোর সাথে কম্প্রোমাইজ তো আমাকে কোনো করতে হয়নি। তার একটাই কারণ হচ্ছে আমাদের ওপরে যারা ছিলেন তারাই সমস্ত ঝড়-ঝাপটাটা নিয়েছেন। তার ফলে আমাদের যে কাজটা করেছি সেই কাজটার মধ্যে কোনো ভুল নেই এবং সেখানে যেটা সত্যি সেটা বলেই তাদের কাছে দিয়েছি। 2011 সালে যখন তৃণমূল দলের উত্থান হচ্ছে, তখন বর্তমান সেটাকে পুরোপুরি সাপোর্ট করেছে, অনেকটা সাপোর্ট করেছে। তো এই সময়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে সেই সাপোর্ট করাটা কতটা যুক্তিযুক্ত ছিল? একটা বলছি এটা একটা ব্যাপার যখন মানে বামফ্রন্টের এ আর ৩৬ বছর রাজত্ব করার পরে এটা আমার নিজের মনে হয়েছে লেফট ফ্রন্ট নিজেদের ভীষণভাবে মানে নিজেদের মনে একটা মানে এত বেশি নিজেদের একটা জায়গায় মানে মনে করেছিল যে আমরাই ঠিক মানে নিজেদের উপরে এত কনফিডেন্স এসে গেছিল সেই বিশ্বাসটা মানে এই একটা বিশ্বাসটা মানে আমার মনে হয় আজকে ওনাদের চলে যাওয়ার একটা বড় কারণ। তার কারণ হচ্ছে লেফট ফ্রন্টের যে কনফিডেন্সটা এসেছিল সেটা সর্বাংশে সত্যি আসেনি। হ্যাঁ? কারণ তারাও অনেক কাজ আস্তে, আস্তে আর এটা হয়। যেকোনো তাই তা নইলে আমাদের দেশটা তো গণতন্ত্রের দেশ থাকে না। তাহলে তো এটা একটা স্বৈরতন্ত্রের দেশ হয়ে যায়। এটা একটা মাথায় রাখতে হবে যে ভারতবর্ষ এখনো যে যতই হোক, যত রকমের স্বৈরতান্ত্রিক শাসকই আসুক আর যত রকমের অত্যাচারী শাসকই আসুক বা যাই হোক, যতদিন আমাদের দেশে ভোটার ভোটাধিকার থাকবে সাধারণ মানুষের এবং গণতন্ত্রের উপায়ে যে ভোটাধিকার সেটা যতদিন মানুষ দিতে পারবে ততদিন কিন্তু আমরা ভারতবর্ষের লোকেরা স্বাধীন থাকবো মতাদর্শের দিক থেকে। এখনো অবধি যেটা আছে ভোটদানের মাধ্যমেই কিন্তু সরকারকে আমরা এখনো উল্টাই, এখনো এখনো পাল্টাই। পাল্টাই। সে ভোট কেউ যদি বলে ভোট চুরি করেছে আর কেউ যদি বলে ব্যালট বাক্স নিয়ে পালিয়ে গেছে, এইটার মধ্যে হয়তো 1% সত্যি হতে পারে কিন্তু ১ কোটির মধ্যে এটা সত্য হতে পারে না। ভোট চুরিটা কখনো ১ কোটির মধ্যে সত্য হতে পারে না। বা একটা রিগিং করে ভোটে আসা যায় না। আমি তোমাকে বলে দিচ্ছি যে লেফট ফ্রন্ট যে এসেছিল ৩৬ বছরে তাদের যে কাজ সেই কাজটাতে কিন্তু যখন সাধারণ লোকেরা ক্রমশ বিরক্ত, অপমানিত, অত্যাচারিত হতে আরম্ভ করলো তখন মানে ওনারা এতটাই মানুষের থেকে দূরে চলে গেলেন ওনারা বুঝতেই পারলেন না যে এই সমাজটা চেঞ্জ হতে যাচ্ছে। আর সেই সময় আমাদের এক একটা মানে খুব সুন্দরভাবে একটা বিরোধী মুখ দেখা গেল। সেটা হচ্ছে আমাদের এখনকার মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী হিসেবে এলেন। আচ্ছা এই বিরোধী নেত্রী হিসেবে উনি এলেন, উনি ভোটে জিতলেন এবং তখন থেকে এখন অবধি তিনি রাজত্ব করছেন। এখন এই রাজত্বটা ততদিনই আমাদের মধ্যে উনি করতে পারবেন যতদিন আমরা স্বাধীনভাবে ওনাকে পছন্দ করব। যখন আমরা পছন্দ করব না কারুর রাজনৈতিক দলদের কারুর কোনো মানে ক্ষমতাই নেই যে সেখানে আটকাতে পারবে। মানে এই হচ্ছে একজন ভোটারের ক্ষমতা গণতন্ত্রের। যে আমি যখন তাকে পছন্দ করব না তাকে ভোট দেব না। এই ভোটটাতেই কিন্তু রাজনৈতিক নেতারা ভয় পায়। আমার বিশ্বাস, এটা আমি বিশ্বাস করি যখন শাসক দলের প্রতি আমাদের জনগণ রুষ্ট হবে তার প্রতিফলিত হবে ভোট বাক্সে। আমাদের কার কিছু করতে হবে না। সেটা বদলাবে। গৌর কিশোর ঘোষ তোমার বাবা সাংবাদিক তো ছিলেন, সেটা তার সবচেয়ে বড় পরিচয়। তার পাশাপাশি তিনি সাহিত্যিক ছিলেন। তার প্রেম নেই, দেশ মাটি মানুষ এগুলো অনেক বিখ্যাত গ্রন্থ। সেটার থেকে একটা নিয়ে সিনেমাও হয়েছে, সাগিনা মাহাতো। তো সেইটা নিয়ে তুমি যদি একটু কিছু বলো। আচ্ছা একটা কথা একটু শুধরে দিচ্ছি যে প্রেম নেই এটা দেশ মাটি মানুষ এটা একটা সিরিজ যেটার মধ্যে জল পরে পাতা নড়ে, প্রেম নেই এবং প্রতিবেশী এই আচ্ছা, তিনটে
একটা সিরিজের ওপর বাবার লেখা। আচ্ছা, এটার সাথে সাগিনা মাহাতোর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, সাগিনা মাহাতো কিন্তু সম্ভবত 1956 সালে লেখা। বাবা আচ্ছা, যখন বাবার জীবনে বহুমুখী চাকরি এই ইয়ে করেছে, কাজ, চাকরি নয় কাজ। তার মধ্যে চাকরিও করেছে, আবার ফুরনোও খেটেছে। এরম কাজে বাবা আগে যে দলে রাজনৈতিকভাবে বাবা যখন কমিউনিজমে বিশ্বাস করেছেন, হ্যাঁ, সেই সময় বাবাকে ওই রাজনৈতিক দল থেকেই রাজনৈতিক দল থেকেই তাকে উত্তরবঙ্গের চা বাগানে যেতে হয়েছিল। চা বাগান শ্রমিকদের মধ্যে ওই দলের হয়ে কাজ করা। তা সেইখানে উনি সত্যিকারেরই এইটা একটা চরিত্র সাগিনাকে দেখেছিলেন এবং সাগিনার তখন উম উনি সাগিনাকে দেখেছিলেন এবং সাগিনার একটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ছিল এবং কিভাবে তখন এই রাজনৈতিক দল কিভাবে একটা সাধারণ মানুষকে রাজনীতির প্রলোভন দেখিয়ে নিজের বিশ্বাস, নিজের জায়গা থেকে সরিয়ে দেয়। সাগিনা হচ্ছে সাগিনা মাহাতোটা হচ্ছে সেই লেখাটাই। হ্যাঁ? এখন সেই লেখাটা 1956 সালে লেখা হয়েছিল। তার বহু বছর পর, হ্যাঁ, অন্তত ২ দশক পরে এই লেখা নিয়ে পরিচালক তপন সিংহ সাগিনা মাহাতো করেছিলেন। সাগিনা মাহাতোতে ওইটাই দেখিয়েছে যে ও যে একজন মানে রাজনীতি এত খারাপ যে তুমি যদি থাকো, তুমি নিজের মেরুদণ্ড সোজা করে রাখলেও রাজনীতি নামক যে জিনিসটা একটা লোকের সমস্ত জিনিসটাকে নষ্ট করে দেয়। এই হচ্ছে সাগিনার চরিত্র। এখানে অভিনয় করেছিলেন দিলীপ কুমার। দিলীপ কুমার বাংলা ছবিতে আসছেন সেই সময় মানে প্রায় মিথের অবস্থায়, উনি তখন মিথ। উনি তখন যে বাংলা ছবি এসে করেছেন এটারও একটা কারণ, এবং সাগিনা গল্পটা নিজেরই সাধারণ লোকেরা দেখে মনে হয়েছে যে তো আমারই প্রায় গল্প। একটা 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 শ্রমিক, সে কিভাবে নিজের সৎ পথে থেকে চেষ্টা করেছে যে তাদের ওই চা বাগানের অত সমস্যাকে একত্রিত করে শুধরানোর। করতে গিয়ে দেখা গেল সে পথভ্রষ্ট হলো। এইসব নিয়েই গল্পটা এত পপুলার হয়ে গেল, সাধারণ লোকেরা নিল। গৌরকিশোর ঘোষের ম্যাগেসাস প্রাইজ পাওয়াটাও আমাদের বাঙালিদের কাছে একটা গৌরবোজ্জ্বল অধ্যায়। সেইটা নিয়ে কিছু বলবে? বাবার ম্যাক্সেসে পাওয়াটা ছিল যখন বাবা আজকাল তৈরি করার সময়ই উনি এই পুরস্কারটা পান। এই ম্যাক্সেসে হচ্ছেন রামন ম্যাগসেসে নামে আমাদের আমরা ম্যানিলার একজন প্রেসিডেন্ট ছিলেন রামন ম্যাগসেসে। উনি সংবাদপত্রকে খুব একটা জায়গায় মর্যাদা দিয়েছিলেন। তার নামেই এই পুরস্কার। তা সেই পুরস্কারটা বিভিন্ন কাজের জন্য দেওয়া হয়। তা আমার বাবা সাংবাদিক হিসেবে সম্ভবত ২য় জন বাঙালি যিনি এটা পেয়েছেন। আর ওই খবরটা যখন আসে, ওটা রবিবার ছিল সে খবরটা। তা আমাদের বাড়িতে এসেছিল সেই খবর। আর আমাদের বাড়িতে কেউ একটা ফোনে জানিয়েছিল। আমরা তখন না এত ম্যাগসেসে পুরস্কারটার ব্যাপারে অবহিত ছিলাম না। বাবা আর মা দুজনেই তখন বাবার কোনো জরুরি মিটিংয়ে গেছিলেন কোনো জায়গায়। আর মোবাইল নেই, তো যোগাযোগ তো করা যাবে না। ফোনটা এসেছে, শুনেছি যে বাবা একটা খুব বড় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। তা আমরা সব চুপচাপ বসে কি পুরস্কার পেয়েছে তো বুঝতে পারি। তার আগেও বাবা কয়েকটা পুরস্কার পেয়ে এসছেন। তা যাই হোক, তারপরেই ফোন আসতে আরম্ভ করেছে। টিভিতে তো ছিলই মনে হয়। সব আ খবরটা দিয়েছে। তা যাই হোক, তা বাবা যখন আমি রাত পরে আমরা শুধু বসে আছি বাবা কখন আসবে বাবা-মা? তাহলে তো একটা বিশাল ব্যাপার হবে। তা বাবা নাকি যেখানে মিটিংটা হচ্ছিল সেখানে বাবাকে কেউ বলেছে যে, "আমরা এক্ষুনি শুনলাম যে আপনি ম্যাগসেসে পেয়েছেন।" তো বাবা বলেছে, "ও আচ্ছা" বলে মিটিং কন্টিনিউ করে গেছে। থামেনি বা কোনো রকম। তাতে মা বলছে যে, "আমি তো ভাবতেই পারছি না যে এ কি এরকম।" এই নিয়ে যে আমাদের বাড়িতে বেশ একটা মজার ব্যাপার। বাবা আগে আমরা খবরটা পেয়ে গেছি যে বাবা এই পুরস্কারটা পেয়েছে। খুবই খুশি হয়েছে সবাই, বাড়ির লোকেরা।
তোমার লেখা রামকুমার চট্টোপাধ্যায়ের জীবনী একটা ভীষণ সুখপাঠ্য গ্রন্থ। তুমি জীবনী লেখার কাজটা কেন বাছলে? মানে ছোটবেলা থেকেই তো তুমি তোমার বাবাকে দেখেছো নির্ভীক সাংবাদিকতা করতে, বা আরো অনেক সাংবাদিক বা সাহিত্যিকদের সঙ্গে তুমি তোমার মেলামেশা ছিল, বা তুমি তাদের দেখেছো, তাদের জীবনটাকে দেখেছো অনেক কাছ থেকে। তো কখনো মনে হয়নি যে ওই রকম কাউকে নিয়ে কিছু লিখি বা বাবাকে নিয়ে কিছু লিখি? রামকুমার চট্টোপাধ্যায়ের জীবনীটাকেই কেন বাছলে? রামকুমার চট্টোপাধ্যায়কে বাছলাম তার একটা কারণ হচ্ছে, প্রথমত রামকুমার চট্টোপাধ্যায় আমার বাবাকে ভাই বলে ডাকতো, এত ভালো সম্পর্ক ছিল আচ্ছা। দুজনের মধ্যে। আর রামকুমার চট্টোপাধ্যায় সম্ভবত শেষ শিল্পী যিনি বাংলা পুরাতনী গানটাকে একদম আগলে রেখেছিলেন। আচ্ছা। আমি সম্ভবত বলছি, মানে আমার নিজের মনে হয় উনি শুধু বাংলা গান নয়, উনি উনি ওনার ঘরানাটাই এমন। আর উনি দীর্ঘ দিন অবধি উনি বেঁচেছেন বলে উনি বহু জিনিস সমাজে আমাদের যেগুলো লুপ্ত প্রায়, আমাদের বাংলা কালচার, তারপরে বাংলার ঐতিহাসিক ঘটনা, অনেক কিছুর উনি সাক্ষী ছিলেন। তার কারণ হচ্ছেন উনি এই বাংলার লোক। উনাকে ওই শরণার্থী হিসেবে বা উদ্বাস্তু হিসেবে ওই দেশ থেকে আসতে হয়নি। তার ফলে কলকাতায় আমাদের ব্রিটিশ আমলটাও উনি অনেকটা দেখেছেন, অনেক ছোটবেলায় যদিও। সেখান থেকে ওনার জীবৎকাল অবধি একটা বিশাল একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটাকে ধরে রাখা খুব জরুরি ছিল বলে আমাদের সুখী গৃহকোণের সম্পাদক, পরে উনি বর্তমান কাগজেরও সম্পাদিকা হয়েছিলেন, শুভা দত্তর মনে হয়েছিল। তখন আমায় বললেন, তুমি এই কাজটা করতে পারবে? আমি বললাম, চেষ্টা করব। তা রামকুমার চট্টোপাধ্যায় এই পুরাতনী বইটা মানে ওইটাই বই হিসেবে বেরিয়েছে, কিন্তু ধারাবাহিক হিসেবে উনি যে সমস্ত ঘটনা বলেছেন সেটাকে ভিত্তি করে আমি লাইব্রেরি এবং নানা আরো দু একটা বই টই ঘেটে বা আরো দু একটা ঘটনাকে সত্যতা আছে কিনা এসব দেখে আমি এইটা ধারাবাহিকটা লিখতাম, এবং মানে পাঠক নিয়েছিল। এটাই আমার ভালো লেগেছে, খুব ভালো লাগতো তাদের। তা যাই হোক, রামকুমার বাবুর নিজের ভালো লাগতো, এবং রামকুমার বাবুকে প্রতিটি লেখা আমি দেখাতে হতো ন্যাচারালি, কারণ আমি ভুলভাল তো লিখতে পারি। আর তারপরে উনি যেভাবে, মানে রামকুমার বাবুর কথাবার্তা, ওনার স্মৃতি, ওনার গান, এমন একটা সেই সময় আমার সঙ্গে ওনার সম্পর্কটা ছিল যে আমি কিছুই লিখিনি ওইটায়। মানে ওটা যদি ডকুমেন্টারি করা হতো তাহলে উনি আরো বেশি মানে সজীব হয়ে উঠতেন। উম, ওই ওইটুকুই করা গেছে, কিন্তু আমি পরে শুনেছি যে আমার লেখাটা থেকে, মানে আমার ভীষণ আনন্দ হয়েছিল এটাতে। মানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো একটা ক্লাসে, মানে ক্লাসের একটা বাংলা বইয়ে ওই রামকুমার বাবুর জীবনীটা কিছুটা স্থান পেয়েছে। মানে আমি, মানে ওনার লেখাটা ওখানে গেছে এবং সেটা আমার মানে একটা পশ্চিমবঙ্গ সরকারের ওখানে স্থান পেয়েছে, এটা একটা আমার কাছে বিশাল মনে হয়েছিল। বর্তমান প্রজন্ম যারা সাংবাদিকতায় আসতে চাইছে বা যারা সাংবাদিকতা করছে, তাদের জন্য তোমার 3টে টিপস কি হতে পারে? 3টে টিপস এইভাবে তো আমি ওরকম বলার প্রথমত আমি অত বড় সাংবাদিকও নই। তবুও আমি একটা সাধারণ সাংবাদিক হয়েও আমার যেটা মনে হয় যে নিজের পেশাটাকে প্রাথমিকভাবে ভালোবাসতে হবে। আমি বাধ্য হয়ে অন্য কোনো চাকরি পেলাম না বলে সাংবাদিকতা করলাম, সেটা অত সহজ নয়। আর সাংবাদিকতায় আসতে গেলে তোমাকে নিরপেক্ষ হতেই হবে। তুমি যদি নিরপেক্ষ না হও, তুমি সাংবাদিকতা পেশাটার উপরই তুমি অবিচার করবে। 2 আর 3 নম্বর হচ্ছে, কোনো ভয় থাকলে হবে না। আমি আর কিছু পাবো এই আশা করলেও সাংবাদিক হওয়া যায় না। মানে অনেক কিছু পাওয়ার প্রলোভনটা থাকে, কিন্তু সেটা যদি আমরা আস মানে খুব জোরের সাথে সেটাকে বের করে দিই, তাহলে অবশ্যই খুব ভালো সাংবাদিক হওয়া যায়। আর এত ভালো এই পেশাটা, সেজন্য আমি মনে করি বর্তমান প্রজন্মে যারা আমাদের থেকেও তো পড়াশোনায় তারা অনেক, মানে অনেক বেশি ডিগ্রিধারী, অনেক বেশি ভালো ছাত্রছাত্রী আছে,
এবং ভালো সমাজ সচেতন ছেলে মেয়ে এখন হয়ে গেছে, তারা যদি আসে এবং তাদের বিশ্বাসটা বা তাদের নীতিটা যদি এখানে তারা বজায় রাখতে পারে, তাহলে সংবাদপত্র বর্তমান জগতে নিশ্চয়ই আবার একটা ভালো জায়গায় চলে যাবে। সংবাদপত্রের ভবিষ্যৎ কি? কারণ সংবাদপত্র এই জেনারেশনের ছেলেমেয়েরা পড়ছে না। তারা নিউজ ফিড করে নিচ্ছে বা কোনো একটা গুগল করে নিচ্ছে, এই করে তারা দেখে নিচ্ছে। সংবাদপত্র, নিউজ পেপার যেটা বাড়িতে রেগুলার বেসিসে আমাদের সময় ছিল বা এখনো আছে, এই জেনারেশন পড়ছে না। তা সেই অর্থে তুমি দেখতে গেলে সংবাদপত্রের ভবিষ্যৎটা কি? দেখো, একটা কথা বলি, আগের জেনারেশনেও সংবাদপত্র যদি না চলে, কারণ এটা তো বেসরকারি মালিকানা ইয়েতে, তাহলে এটা এমনি বন্ধ হয়ে যেতে পারে। বন্ধ হওয়া মানে তো সব বেকার হয়ে যাবে। হ্যাঁ, তার মানে বেকারই আরো বেড়ে যাবে। অর্থাৎ সংবাদপত্র বন্ধ হোক, সেটা মানে মানে প্রশাসনও চায় না, বা শাসক গোষ্ঠীও চায় না, আর ব্যক্তিগত মালিকানা তারাও চায় না। কিন্তু যদি সত্যি সত্যি সংবাদপত্র একটা মানে আস্তে আস্তে সেই সংবাদপত্রের গায়ে শ্যাওলা জমে, শ্যাওলা জমে, শ্যাওলা জমে, তাহলে তো সেই পুকুর বন্ধ হয়ে যাবেই। যে যে নদীতে ঢেউ নেই, সেই নদী তো মজেই যাবে, আলটিমেটলি গতি হারাই হয়ে যাবে। তা অতএব এটা এটা শুধু আজকের জন্য না, আগেও হয়েছে, আগামীকাল মানে এখনো হচ্ছে, আগামীকাল হবে যে সব সংবাদপত্র তার বন্ধ হবে না। সংবাদপত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই, আমার মনে হয় তাই। অসংখ্য ধন্যবাদ শাহানাদি, নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্যে। তোমার সাংবাদিকতার জার্নি আমরা জানলাম, তোমার বাবা গৌরকিশোর ঘোষ এবং বরুণ সেনগুপ্তের নির্ভীক সাংবাদিকতার যে গল্পগুলো আমাদের জানা ছিল না, সেগুলো আমরা এই পডকাস্টের মাধ্যমে জানলাম। আবারও একবার অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, খুব ভালো থাকবেন। নতুন পাতার সবাই এটাই আমরা চাই, নতুন পাতা নতুন পাতার মতোই বেরোক। একদম তাই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো অবজারভেশন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনার কোনো প্রিয় মানুষের সঙ্গে আমাদের এই এপিসোডটা অবশ্যই শেয়ার করে নেবেন। সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করুন নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।